রাষ্ট্রের বরঞ্চ জানা উচিত ছিল যে কে নাগরিক নয়। সেটা রাষ্ট্রের তরফে কিছু একটা গাফিলতি হচ্ছে কোথাও একটা। আধারকে আপনি একটা মান্যতা দিয়েছেন যখন ইলেকশন কমিশন আগের বছরগুলোতে, যেখানে আধার কার্ডের আপনার একটা জেরক্স কপি দিয়ে আপনি নতুন ভোটারের নাম আপনি তুলছেন। তারপরে হঠাৎ করে আপনি বলতে পারেন না যে আধারটা আপনি নেবেন না, মানে এটা তো খুবই হাস্যকর ব্যাপার। আগেই ইলেকশন কমিশনের তরফ থেকে বিজেপির কাছে চলে যাচ্ছে। এটার মানে বুঝতে পারছেন, এর মানে হলো যে বিজেপি এই জিনিসটা বুঝতে পারবে যে কোন বুথে তার শক্তি কত, নিজেদের শক্তি এবং বিরোধীদের শক্তি, এটাকে যাচাই করারও কেউ একটা প্রক্রিয়া এসআইআর, এটা কিন্তু কেউ বলছে না। এখন আর দেশের মানুষকে নতুন করে জানার কিছু নেই, কারণ অলরেডি নির্বাচন কমিশনের পক্ষ থেকে তারা জানিয়ে দিয়েছে প্রথম ধাপে 12টি রাজ্য, যে 12টি রাজ্যে এসআইআর প্রক্রিয়া তারা চালু করছে। অলরেডি বিহারে এসআইআর হয়েছে, যেখানে 65 লক্ষ মানুষের ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ গিয়েছে। কিন্তু প্রশ্ন উঠে আসছে যে বারবার কেন শাসকের কাছে অগ্নি পরীক্ষা দিতে হবে? এই প্রশ্নেই আমরা পৌঁছে গেছি রাজনৈতিক বিশ্লেষক মহিদুল ইসলামের কাছে। তার কাছ থেকে জানবো যে বারবার রাষ্ট্রের কাছে, শাসকের কাছে মানুষকে এত অগ্নি পরীক্ষা দিতে হবে কেন? কি মনে করেন আপনি? এইটা অ্যাকচুয়ালি রাষ্ট্রেরই নিজেরই দুর্বলতা। তার কারণ হচ্ছে রাষ্ট্র সাধারণ নাগরিকের যত আপনার ডেটা এবং তাদের সম্পর্কে যা তথ্য, সেই তথ্যগুলো সঠিকভাবে তাদের কাছে নেই, এবং সেই জন্যে বারবার সেই তথ্যগুলো আরও বেশি করে যাতে তাদের কাছে থাকে সেইটা চেষ্টা করা হয়, এবং বারবার এটাকে আবার রিভাইজ করা হয়। কারণ আজকে আপনি নাগরিক আছেন, কালকে অন্য বিদেশে চলে যেতে পারেন, নাগরিক তথ্য ছেড়ে দিতে পারেন, কিংবা মারা যেতে পারেন। আপনার পরিবারের আরও কত কিছু কারা আছেন, সেই সমস্ত তথ্যগুলো রাষ্ট্র মাঝে মাঝেই নিয়ে থাকে। সেটা আপনার সেন্সাসের সময় থেকে হোক, কিংবা আজকের যেটা হয়েছে ব্যাংক বলুন কিংবা অন্যান্য যে সমস্ত পরিষেবাগুলো, একদম আর্থিক পরিষেবাগুলো, এখানে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আপনার অনেক তথ্যগুলো নিয়ে যাচ্ছে। যেমন আপনি দেখবেন যে এই আপনার ফোনে অনেক ধরনের স্ক্যামস্টাররা আপনাকে ফোন কল করে, কারণ ফ্রড হয়। তার কারণ হচ্ছে যে আপনার যে ডেটা, সেই ডেটা হয় রাষ্ট্রের তরফ থেকে লিক হচ্ছে কিংবা বেচে দেওয়া হচ্ছে, এরকম অভিযোগ আছে অন্তত, অথবা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আপনার ডেটা বেচে দিচ্ছে কিংবা সেখান থেকে লিক হচ্ছে। মূল বিষয়টা হলো যে আপনার রাষ্ট্রের একটা নজরদারি, এক্সট্রা নজরদারি নাগরিকদের ওপর, সেইটা রাখা, এবং বারবার নাগরিককে বলা যে তুমি যে নাগরিক, তুমি যে এই দেশের ভোটার কিংবা এই দেশের নাগরিক, এইগুলো তোমাকে প্রমাণ দিতে হবে। এটা কিন্তু হওয়ার কথা ছিল উল্টো, কারণ রাষ্ট্রের বরঞ্চ জানা উচিত ছিল যে কে নাগরিক নয়। সেটা রাষ্ট্রের তরফে কিছু একটা গাফিলতি হচ্ছে কোথাও একটা, যেখান থেকে রাষ্ট্র বারবার নাগরিকদেরকে বলছে আর কি। প্রশ্ন হচ্ছে যে নোটবন্দি থেকে শুরু হয়েছে, নোটবন্দির পরে আধার কার্ড, আধার কার্ডের সাথে বিভিন্ন জায়গার লিঙ্ক, সে ব্যাংক হোক, পোস্ট অফিস হোক, রেশন কার্ড হোক, বিভিন্ন জায়গায় আধার কার্ডের সাথে লিঙ্ক করতে হবে। আধার কার্ড করতে গিয়ে মানুষকে দীর্ঘ সময় লাইনে দাঁড়া, ঘন্টার পর ঘন্টা। সেই আধার কার্ড যাকে মান্যতা দিতে চাইছিল না নির্বাচন কমিশন, এবং সর্বোপরি এই এসআইআর আদতে কি মানুষকে কি গিনিপিগই ভাবছে? মানে রিসার্চের একটা বিষয়ে আসছে মানুষ। এইটাই তো সমস্যা। দেখুন, আধারের মূল যদি আপনি দেখেন, এটা কিন্তু ইউপিএ ২ এর সময় থেকে তৈরি হয়েছে। ২০১২ সালে প্রথমবার যখন আধার আম কার্ড যখন মানুষকে দেয়া হয়। আ এইবার ২০১৬ সাল নাগাদ আধারের সঙ্গে বাকি অনেক জিনিসগুলোর লিঙ্ক তৈরি হয়। মানে যখন প্রথম ২০১৬ সালে বলা হয় যে আধারের সঙ্গে আপনার মোবাইলকে না লিঙ্ক করলে আপনার মোবাইল নাম্বার চলে যাবে। ব্যাংকের সঙ্গে লিঙ্ক করতে হবে। তা না হলে কেওআইসি, হয়তো নো ইউর কাস্টমার, ওই জিনিসটা আর হবে না। ব্যাংক, ফলে ব্যাংক এবং মোবাইল এই দুটোর সঙ্গে আধারের লিঙ্কটা ২০১৬ সালে তৈরি হয়। তারপরে তো আপনার নোটবন্দি হলো, এবং তারপরে তো আরো ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করার কথাটা বলছিল। এইখানেই খুব মজার ব্যাপার যে ভোটার কার্ডের সঙ্গে যদি আপনি লিঙ্ক করার কথা ইলেকশন কমিশন নিজেই বলে থাকে, এবং
নতুন ভোটার হতে গেলে কারণ আমরা যখন ভোটার হয়েছি আমাদের সময় আধার কার্ড ছিল না, তখন আমাদের যে স্কুলের যে সার্টিফিকেট ছিল অথবা অ্যাডমিট কার্ড না, স্কুলের যে সার্টিফিকেট ছিল তাতে জন্ম তারিখ লেখা ছিল, আর অথবা রেশন কার্ড অথবা আপনার বার্থ সার্টিফিকেট এই ধরনের কোনো একটা ডকুমেন্ট দিতে হতো, বিএলও এসে চেক করে যেত যে ফর্মে আমি যে অ্যাড্রেসটা দিয়েছি সেই অ্যাড্রেসটা কি, আর লোকাল থানা এমনি সব। পরবর্তীকালে পাসপোর্ট হয় কিংবা এইগুলো, কিন্তু 2002 আমি আমি আমার ভোটার আইডি কার্ড হয়েছিল 2001 সালে। তো সেটার আমি কথা বলছি সেই সময় যে পদ্ধতিটা, আধারটা লিঙ্ক হওয়ার ফলে কিংবা আধারকে আপনি একটা মান্যতা দিয়েছেন যখন ইলেকশন কমিশন আগের বছরগুলোতে, যেখানে আধার কার্ডের আপনার একটা জেরক্স কপি দিয়ে আপনি নতুন ভোটারের নাম আপনি তুলছেন, তারপরে হঠাৎ করে আপনি বলতে পারেন না যে আধারটা আপনি নেবেন না, মানে এটা তো খুবই হাস্যকর ব্যাপার। আপনি যদি বলেন যে আধারটা অনেক ফ্রড হয়, আধার অনেক রকমের জালিয়াতি হয়, তাহলে যে কোনো ডকুমেন্ট জালিয়াতি হতে পারে। আপনি পাসপোর্ট জালিয়াতি হতে পারে, আপনার রেশন কার্ড জালিয়াতি হতে পারে, আপনার ভোটার আইডি কার্ড জালিয়াতি হতে পারে, আপনার বার্থ সার্টিফিকেট হতে পারে, ডিগ্রি সার্টিফিকেট হতে পারে, সবকিছু জালিয়াতি হতে পারে। তো একটা মূল বিষয়টা ট্রাস্টের। এবার সেইখানে অবভিয়াসলি কিছু লেস দ্যান 1%ই হবে যেখানে হয়তো এরকম চুরি কিংবা জালিয়াতি ফ্রড হয়। সেটা রাষ্ট্রের একটু দেখার, একটু এক্সট্রা কেয়ারফুল থাকা। কিন্তু আপনি একেবারেই নেবেন না, তাহলে তো মানে এটার তো কোনো মানেই হয় না। আপনি নিজেই একবার বলছেন যে আধার নেবেন, তারপর বলছে আধার নেবেন না। এখন সুপ্রিম কোর্টের নির্দেশে এখন আধারটা অবশ্য মান্যতা তারা দিয়েছে। তাহলে এই এসআইআরটা আদতে কি কোনো রাজনৈতিক মানে অভিসন্ধি? কারণ সামনেই অনেকগুলো রাজ্যের নির্বাচন রয়েছে, পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু রাজ্যে ২৬ নির্বাচন রয়েছে এবং যে সময় এই এসআইআরটা হচ্ছে সেই সময় বিরোধীদের যে রাজ্যগুলো, বিরোধী রাজ্য বলে মূলত যেগুলো পরিচিত, সেই বিরোধী রাজ্যগুলোতেই মূলত এই এসআইআর, এই ১২টি রাজ্য যার মধ্যে ৫ থেকে ৬টি রাজ্যে কিন্তু বিধানসভা ভোট রয়েছে। তো এক্ষেত্রে কি এটাকে শাসকের কি রাজনৈতিক অভিসন্ধিটাই হচ্ছে এসআইআর? এটা একটা সম্ভাবনা আছে। কারণ যেটা নিয়ে লোকে আ খুব একটা বলছে না, এসআইআর এর যে মূল যে কারণটা। যেটা বলছে সেটা হলো যে আপনার মৃত ভোটার। তো মৃত ভোটার তো এমনিতেই বাদ যায়। মানে ধরুন আমি আমার বাড়ির উদাহরণ দিচ্ছি। ২০০২ সালের যে নিবিড়, তখন তো স্পেশাল ইনটেনসিভ রিভিশন তো হয়নি। নিবিড় ইনটেনসিভ রিভিশন, আর স্পেশাল কথাটা কোনো আমাদের ইলেকশন কমিশনের সংবিধান কোথাও একটা সেই জায়গাটা নেই। মানে এটা কোথা থেকে এসছে আমি জানি না। মানে এরা নিজে থেকেই তৈরি করেছে। ওরকম একটা হবে আরকি। মানে হোয়াট ইস স্পেশাল অ্যাবাউট দি স্পেশাল ইনটেনসিভ রিভিশন? ইনটেনসিভ রিভিশন হয় ইলেকশন কমিশন করে, তো তাতে এর মধ্যে স্পেশাল এরটা কি? যাই হোক, মৃতদের কথা বলছি। ধরুন আমার দাদুর নাম ২০০২ সালে ভোটার তালিকা ছিল। দাদু মারা গেছেন ১২ই জানুয়ারি ২০০২। হুম? তো দাদুর নামটা রয়ে গেছে। কিন্তু তার পরের বছর যখন ২০০৪ এর যখন লোকসভা হয়, হ্যাঁ? ২০০৪ এর লোকসভার সময় দাদুর নাম ছিল না। দাদুর নাম বাদ পড়ে গেছে কারণ মৃত হয়ে গেছে। এরকম আরো অনেকের দাদু, দিদা এরকম আরো অনেকের আমি কথা বলছি যাদের নাম এমনি তারা মৃত বলে তাদের বাদ পড়ে গেছে, এবং ২৫ এর যে ড্রাফট রোল ফাইনাল রোলও যেটা বেরিয়েছিল জানুয়ারিতে, সেটাতেও তো তাদের নাম নেই। তো তাহলে আপনি হঠাৎ করে ২০০২ এর এতে চলে যাচ্ছেন। এবার যাদের ধরুন আমাদের যাদের নাম আছে ২০০২ এর, আমার বাবার, মার, তাদের কোনো হয়তো এই সমস্যা নেই। এনুমারেশন ফর্মটা ফিল আপ করে দিলেই হবে। কারণ ভোটার আইডি কার্ডের যেই আইডি নাম্বার আর ওই ২০০২ এ যা ছিল এই নাম্বার একই। আমি তো এখনো পুরোনো আইডি কার্ড আমার কাছে আছে। মানে তখন ডিলিমিটেশন এর আগে। হ্যাঁ? মানে যে ১ম বার ২০০১ এ যে নাম দিয়েছিল সেইটা এখনো আছে। যাই হোক, নিবিড় সংযোজনে দেখলাম যে এই ২০০২ এর ড্রপ টেলে কে একটা আমার একটা অন্য একটা পদবিও ঢুকিয়ে দিয়েছে। এখন সেগুলো বলতে হবে যে এটা পদবিটা কেউ এটা ঢুকিয়েছে, এটা আমার, মানে আমি পদবি ব্যবহার করি না আরকি। আমার বাবা কিংবা মা, আমরা পদবি ব্যবহার করি না। তো যাই হোক, তো সেটা হচ্ছে এইটা তো অনেকে বলছে যে মৃত কিংবা আ যারা এখানে স্থানান্তরিত হয়েছে তাদের নামটা যাতে বাদ যায় এবং পরিষ্কার একটা ভোটার লিস্ট হয়। কিন্তু আসল যে কথাটা বলছে না, যে এই যে আপনার এসআইআরটা হবে, এটা তো বিএলওদের সঙ্গে বিএলএরাও আসবে। অর্থাৎ বুথ লেভেল অফিসাররা, যেগুলো যারা সরকারি কর্মী তারা থাকবেন। তাদের সঙ্গে পলিটিক্যাল পার্টিগুলোর যে এজেন্টরা, বুথ লেভেল এজেন্ট যারা ইলেকশনের দিন আপনার বুথে এজেন্ট হিসেবে থাকে, বসে। আজকে মিটিং আছে আ সমস্ত দলের সঙ্গে ইলেকশন কমিশনের। এখানে অনেকগুলো আলোচনা হবে যে বিএলএদের একটা বড় ভূমিকা আছে। এবার এই যে বিএলএরা যে
এদের সঙ্গে যাবে, বিএলওদের সঙ্গে, এই ডেটাটা নির্বাচন কমিশনের কাছে থাকবে। এটা আশঙ্কা করা হচ্ছে এবং বিহারের ক্ষেত্রে এটা হয়েছে যে বিরোধীদের কোন বুথে কে বিএলএ এবং তাদের সংখ্যা কত গোটা রাজ্যে, এই ডেটাটা আগেই ইলেকশন কমিশনের তরফ থেকে বিজেপির কাছে চলে যাচ্ছে। এটার মানে বুঝতে পারছেন? এর মানে হলো যে বিজেপি এই জিনিসটা বুঝতে পারবে যে কোন বুথে তার শক্তি কত। অর্থাৎ একটা খুব ক্লিয়ার একটা তাদের সাংগঠনিক যে শক্তি সেইটা বোঝা যাবে এবং বিরোধীদের সাংগঠনিক শক্তি কত সেটাও বোঝা যাবে। এইটা তো অন্য পার্টির কাছে যাওয়ার সম্ভব নয়। রুলিং পার্টি হলে সেটা তাও কিছুটা সম্ভব। তৃণমূল তাও পেতে পারে, কারণ যে রুলিং পার্টি। কিন্তু আমি জানি না কিন্তু সেটা ইলেকশন কমিশন তৃণমূলকে দেবে কি ডেটা, কিন্তু বিজেপির কাছে চলে যাবে। এই ডেটাটা অলরেডি আপনার বিহারের ক্ষেত্রে হয়েছে, কারণ বিহারে এটা এই নিয়ে সংবাদপত্রে প্রতিবেদনও হয়েছে যে এত বুথে এত এজেন্ট এই পার্টির। তাহলে কে তার সাংগঠনিকভাবে কে কতটা এগিয়ে, তাহলে সেই মতো অনুযায়ী তাহলে ভোটের ৩ মাস ২ মাস ৩ মাস আগে থেকে সেই অনুযায়ী প্রস্তুতি শুরু করে দেবে। আর এটা যখন চলবে কন্টিনিউয়াসলি, যখন এটা তো লাইভ ডেটা তো আপনার চলে যেতে পারে, মানে আপনার অতটা ফাইনাল ডেটার জন্য ওয়েট না করলেও চলবে। যে ধরুন আপনার আজকে এই বিধানসভাতে এত নাম্বার পার্টে আপনার এই বুথ, তাহলে এই পার্টের বুথে এখানে বিরোধীরা এই বিএলএ দিতে পারছে কি পারছে না, আচ্ছা যদি দিয়ে থাকে তাহলে কারা কারা দিয়েছে, তাদের নাম এবং এগুলো, ফলে তাদের ওপর অনেক চাপ আসতে পারে ভোটের আগে, অনেক কিছু হতে পারে। এই জিনিসটা কিন্তু কেউ বলছে না। অর্থাৎ নিজেদের শক্তি এবং বিরোধীদের শক্তি এটাকে যাচাই করারও কেউ একটা প্রক্রিয়া এসআইআর, এইটা কিন্তু কেউ বলছে না। এই কথাটা তো বলা উচিত যে এই জিনিসটার এইটা যে ডেটাটা লিক হচ্ছে না এটার গ্যারান্টিটা কি? কারণ ইলেকশন কমিশনকে নিয়ে আগে ২০ বছর আগে ২৫ বছর আগে মানুষের যে ধরনের বিশ্বাসযোগ্যতা ছিল, বিশ্বাস করতো মানুষ ইলেকশন কমিশনকে, এবং ইলেকশন কমিশনের নিজস্ব যে ক্রেডিবিলিটি ছিল সেইটা তো চলে গেছে একেবারে, সেটা একদম তলানিতে চলে গেছে। এখন তো বলাই হচ্ছে যে আগেই বিজেপি ঠিক করে দেয় কোন ডেটে কি ইলেকশন হবে, সেই অনুযায়ী আপনার ইলেকশন কমিশন প্রেস কনফারেন্স করে। এরকম অনেক অভিযোগ উঠছে আরকি। এই জিনিসগুলো একটু ক্লিয়ার করা উচিত ইলেকশন কমিশনের। তারপর কর্ণাটকাতে যে ধরনের ঘটনা ঘটলো, আ তারপর বিহারেও অনেক ধরনের এইসব ঘটনা ঘটলো। এইসব বিষয় ইলেকশন কমিশন অনেক বেশি পরিষ্কার এবং ক্লিয়ার করা উচিত। দেখা যাচ্ছে ইলেকশন কমিশন বারবার বলছে যে, আপনি আমাদের বিরুদ্ধে কিছু কথা বললে আপনাকে কোর্টে হলফনামা জমা দিতে হবে।" আরে কেন হলফনামা জমা দিতে হবে? আপনি একটা সাংবিধানিক সংস্থা। তা আপনার ক্রেডিবিলিটি, বিশ্বাসযোগ্যতা নিয়ে সাধারণ নাগরিক তো প্রশ্ন তুলতেই পারে। সেখানে তো আপনাকেই পরিষ্কার করতে হবে নিজেদের। তাহলে ফ্রিডম টু স্পিচ হ্যাঁ, না, না, ফ্রিডম অফ স্পিচ তো বলে কিছু নেই। আজকে ফ্রিডম অফ স্পিচটা এক মানে ওটা খাতায় কলমে একটা আছে, কিন্তু আপনার আজকে ফ্রিডম অফ স্পিচ বলে কিছু নেই। এটা এক। দ্বিতীয় যেটা হচ্ছে যে একটা ভয়ের ভয়ের বাতাবরণ তৈরি হচ্ছে, যাতে অনেকে বলতেও আরকি ভয় পাচ্ছে। অনেক পরিষ্কার কথা, সোজাসাপটা কথা বলতে ভয় পাচ্ছে। যেটাকে আমরা সেলফ সেন্সরশিপ বলি। এই সেলফ সেন্সরশিপটাও হচ্ছে আরকি এখন। এসআইআর কি টার্গেট কি শুধু মুসলিম না রোহিঙ্গা? এই প্রশ্নটা কিন্তু ঘুরে ফিরে আসবেই। তার কারণ একদিকে যখন শাসক দল যখন একটা তীব্র আন্দোলনের পথে তারা নামার হুঁশিয়ারি দিচ্ছে, সেখানে এ রাজ্যের যারা বিরোধী তারা কিন্তু মুচকি হাসছে। কারণটা কি? এসআইআর তো সকলের পক্ষেই সমান যাওয়া উচিত। আমার যেটা মনে হয় যে এসআইআর এ তারাই সবথেকে বেশি আ ক্ষতিগ্রস্ত হবে যাদের এই ডকুমেন্টেশন এর একটা অভাব আছে। এক হচ্ছে যে এই পরিযায়ী শ্রমিক, এক হচ্ছে ১ম এ যারা আপনার ও বাড়িতে ওই সময়ে ওই দিনকে তারা থাকবে কি থাকবে না। কারণ বলা হচ্ছে ৪ দিন আসবে। মানে ১ম দিন যদি না পায় ২য় দিন আসবে, ৩য় দিন আসবে, ৪র্থ দিন আসবে। কিন্তু কোন ৪ দিন আসবেন সেটা পরপর হবে নাকি সপ্তাহে ১ দিন করে কোন দিনগুলো আসবে, ওই সময়ে ওই দিনকে আপনি বাড়িতে না থাকলে তো তাহলে সমস্যা। কারণ আপনার ধরুন ২০০২ তে নামও ছিল এবং আপনি আ বুথ কিংবা পাড়া বদল করেননি। আপনি একই জায়গায় আছেন। ঠিকানাও আপনার সেমই আছেন। আপনি ঠিকানা চেঞ্জ করেননি পরবর্তীকালে। তাহলে আপনার শুধু একটা এনুমারেশন ফর্ম ফিল আপ করলেই হবে। কিন্তু আপনি এনুমারেশন ফর্মটা ফিল আপ তো করতেই পারবেন না যদি আপনি সেই সময় বাড়িতে না থাকেন। আপনি তো কর্মসূত্রে বাইরে থাকতে পারেন। মানে শহরেই থাকলে কিন্তু বাড়ির বাইরে থাকলে, কর্মসূত্রে কিংবা শহরের বাইরে কোথাও কর্মসূত্রে গেছেন। এইটা একটা বড় বিষয়।
আপনার পরিবারের কিংবা প্রতিবেশীরা হয়তো জানলোও না। তাহলে কি হবে? এই প্রশ্নগুলো থাকছে। দ্বিতীয় যেটা হচ্ছে যে যারা একদম পরিযায়ী শ্রমিক, যারা থাকেই না বাড়িতে, অথচ তাদের ভ্যালিড ভোটার, তাদের ডকুমেন্ট আছে। তাদের একটা সমস্যা হবে। তাদের জন্য নাকি অনেক সেন্টার হয়েছে এটা বলছে, কিন্তু সেটা কতটা সুরাহা হবে সেটা কেউ জানে না। তৃতীয় যেটা হলো যে যাদের এই ডকুমেন্টস গুলো চেঞ্জ হয়েছে, অর্থাৎ আপনি আগে একটা বাড়িতে থাকতেন, পরে অন্য বাড়িতে চলে গেছেন। আপনার ডকুমেন্টের সঙ্গে আপনার এগুলো ভোটের আ ঠিকানা এগুলো চেঞ্জ হয়েছে, কিংবা পদবি চেঞ্জ হয়েছে, কিংবা অনেক সময় বিবাহ সূত্রে অনেকে মহিলারা চলে গেছেন অন্য বাড়িতে পদবি চেঞ্জে। এইগুলো কিন্তু খুব কমপ্লিকেটেড একটা জায়গা তৈরি হবে। এবং এক্ষেত্রে সেখানে আমার মনে হয় না এটা সমস্ত সম্প্রদায়ের মানুষদের মধ্যেই এই জিনিসটা হবে। মতুয়াদের নাকি একটা বড় আশঙ্কা হচ্ছে যে তারা নাকি বাদ পড়বে। মানে এখানে শুধু মুসলিমরা আশঙ্কা করছে এরকমটা নয়। কিন্তু মতুয়াদের অনেকটা আশঙ্কা হচ্ছে যে তারা নাকি অনেকে বাদ পড়বে। এখন এই যে তারা বাদ পড়বে, তারপরে তাদেরকে আবার নাকি সিএএ এর থ্রু দিয়ে নাকি ফর্ম ফিল আপ করিয়ে আবার নাকি তাকে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এই কথাটাও বলা হচ্ছে যে আ আচ্ছা, এবারে এসআইআর এ যদি আপনার নাম বাদও পড়ে যায়, আপনি পরের বছর আবার কিন্তু নাম তুলতে পারেন। তাহলে এরকম হয়ে গেল যে আপনি এবছরটা বাদ পড়ে গেলেন। এই বছর ভোটে ইলেকশনে মানে ভোটটা দিতে পারলেন না। কিন্তু পরের বছর আপনার সুযোগটা আছে আরকি। তার মানে হচ্ছে কিছু লোককে তারা টার্গেট করে বাদ চলে যেতেই পারে। তাই না? কারণ এই বছর কেন তারা বাদ পড়ে? তারা যদি পরের বছরই যারা যোগ্য হয়, অথচ আগে নাম তাদের ছিল, এবছর তাদের বাদ পড়ে গেল। আবার পরের বছর তারা য ভোটের আ ব ভোট দিতে পারার মতো যোগ্যতা তারা অর্জন করতে পারবে যদি তাদের ডকুমেন্ট দিয়ে জমা করে। তাহলে এটার তো কিছু লোককে তারা টার্গেট করারই তাহলে হচ্ছে। এই সমস্যাগুলো আপনার কিন্তু আছে। এবার রোহিঙ্গা, এই বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী এইসব কথাগুলো, এইগুলো তো সেন্ট্রাল গভর্নমেন্টকে আগে জবাব দেওয়া উচিত। যে আমাদের বিএসএফ তাহলে করছিলটা কি? লক্ষ, লক্ষ বে ব ব ব অনুপ্রবেশকারী রোহিঙ্গা তারা সব চলে এসছে দেশে। তা আমাদের তাহলে আইবি, বিএসএফ, আর্মির জওয়ানরা এরা সব করেটা কি তাহলে? এদের শুধু তাহলে ট্যাক্স পেয়ারের টাকায় তাহলে তারা মানে মাইনে পায়। আর এই সমস্ত অল্প পয়সায় রেশন পায়। এটা তারা করেছে কি তাহলে? এই জবাবটা আগে কেন্দ্রীয় সরকার, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের অ গৃহমন্ত্রী এবং ভারতবর্ষের যিনি প্রতিরক্ষা মন্ত্রী, নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং রাজনাথ সিং, এই ৩ জনকে তো আগে এই জবাবটা দেওয়া উচিত। যে সারা দেশে লক্ষ, লক্ষ অনুপ্রবেশকারী আসলোটাই বা কি করে? আর কবে থেকে আসলো? গত ১১ বছরে তাদের সময়কালে কত অনুপ্রবেশকারী এসছে, রোহিঙ্গা কত এসছে, এটার কি কোনো জবাব আছে? কোনো জবাব নেই। আজও পর্যন্ত এই বিষয় নিয়ে যা আরটিআই হয়েছে, তাতে কেন্দ্রীয় তরফ থেকে কোনো রকমেরই জবাব কিছু পরিষ্কার কোনো বলে না। পুরো ব্যাপারটা হিয়ার্সে। যে এরকম একটা হতে পারে, একটা অনুমান, আমরা শুনেছি এরকম। এটার তো কোনো বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। এটা কি কোনো একটা প্রপার সেন্সাসিং হয়েছে? কোনো একটা সার্ভে হয়েছে? যেটার ভিত্তিতে এত নাম্বার তারা এসছে। আর আসলোটাও বা কি করে? যে বর্ডার গুলো থেকে ঢুকেছে, সেই বর্ডারের অফিসারদের, বিএসএফ অফিসারদের কিংবা আর্মিদের এবং আইবি যারা সেইসব বর্ডার গুলোর দায়িত্বে যারা ছিল, তাদের ওপর কি তাহলে আপনার পানিশমেন্ট হয়েছে, কিংবা কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে? যে এতগুলো বিদেশি নাগরিক তারা হুড়হুড় করে আমাদের দেশে ঢুকে গেল। এরকম যেহেতু কোনো জবাব তো কিছু নেই। এই প্রশ্নগুলো তো করা উচিত। কিন্তু ঘুরে ফিরে তো সেই প্রশ্নগুলো আসছে না। কিন্তু আসছে যেটা, যে শাসক দল এই যারা বাংলাদেশী, যারা মুসলিম বা যারা রোহিঙ্গা বা অন্যান্য কোনো দেশ থেকে যারা ঢুকছে, তাদেরকে নাকি শাসক ঢালাও আধার কার্ড আর ভোটার কার্ড বানিয়ে দিয়েছে। তো এইগুলো তাহলে কিন্তু অভিযোগ। অ্যাবসোলিউটলি অভিযোগ। এবং এটা আপনি জানেন যে কত একটা ১৫ লক্ষ না কত রোহিঙ্গা বলল, অত রোহিঙ্গা সারা পৃথিবীতেই আছে কিনা কেউ জানে না। সেটা নিয়ে একটা প্রশ্ন উঠেছিল কয়েক মাস আগে। পশ্চিমবঙ্গের শাসক দল তৈরি বলে সেই প্রশ্ন তুলেছিল। আমার ধারণা ২১শে জুলাইয়ের মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলেছেন। কিন্তু এটা ছাড়া আমার যেটা মনে হয় যে বাংলাদেশ থেকে গত বাংলাদেশের যে এখন যা গত ১০ বছর ধরে যে অবস্থা ছিল, এটা গত ১ বছরে একটু অবস্থাটা একটু সামান্য খারাপ হয়েছে। কিন্তু তার আগে যে হাসিনা পিরিয়ডটাতে যে অবস্থা ছিল, সেই সময়ের থেকে বাংলাদেশের মানুষ ভারতবর্ষে চাকরির জন্য, কর্মস কর ক কাজের জন্য তারা আসবে, এইটার অত দুর্দিন তাদের হয়নি।
তারা যেটা যায় পরিযায়ী শ্রমিক হিসেবে, তারা যায় আপনার দক্ষিণ পূর্ব এশিয়াতে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াতে অনেকে যায়, থাইল্যান্ড, ব্যাংকক ওইসব জায়গাগুলোতে যায়। আর একটা বড় অংশ তারা যায় হচ্ছে ইংল্যান্ড, আমেরিকা, কানাডা এবং এই পুরো পশ্চিম এশিয়ার দেশগুলোতে, মানে ইউএই, কাতার, এই সমস্ত জায়গা, ওমান, এইসব জায়গা, সৌদি আরব, এই জায়গাগুলোতে যায়। আহ, আমাদের দেশে, বাংলাদেশে থেকে গত অন্তত 10-15 বছর আমি যদি কথা বলি, খুব একটা বেশি আপনি দেখবেন না যে খুব একটা বেশি এসছে। এবং যার জন্য আপনি দেখবেন এনআরসিও যখন হয়েছিল আসামে, এনআরসিতে কিন্তু বাঙালি হিন্দুর নাম অনেক বেশি ছিল, মানে যাদের নাম বাদের খাতায় বাঙালি, ওখানকার বাঙালি মুসলিমদের তুলনায়। তার কারণটাই স্বাভাবিক, কারণ বাংলাদেশের থেকে মুসলমান খুব বেশি ভারতবর্ষে তারা আসে না, কারণ এখানে আমাদের আমাদের নিজেদের দেশের লোকেদেরই কাজ আমরা দিতে পারি না, তো সেখানে বাংলাদেশেরদেরকে আমি কি করে বা কাজ দেবো? এইখানেই তো প্রশ্ন, যেখানে এ রাজ্যের তরুণ ছেলেমেয়েরা, তারা মেধা, অথচ তারা এখানে চাকরি পাচ্ছে না, এবং যে চাকরিটা না পাওয়ার কারণে ভিন রাজ্যে তো চলে যাচ্ছি, বিদেশেও তারা পাড়ি দিচ্ছে। তাহলে রোহিঙ্গা বা এই যে ঘুষপেটিয়ে যাদেরকে বলা হচ্ছে, তারা এখানে জবটা কি করবে? একটা তো মানে কর্মসংস্থান হলেই তো অন্য সংস্থান হবে, তো কোনোটাই অ্যাসিওর নয়। তো সেখানে এই যে যারা, এই যে বারবার যারা বিরোধী দলগুলো বলছে, তাহলে এখানে কি প্রশ্ন আসছে না যে এই ভোটটা শুধুমাত্র ক্ষমতায় ফেরার কারণেই এই এসআইআরটা মূলত এই সমস্ত রাজ্যগুলোতেই প্রথম শুরু করা হচ্ছে, যেহেতু বিহারে ভোট ছিল, সেখানে নীতিশ কুমার আগামী দিনে ফিরবে কিনা সেটা নিয়ে বড় একটা প্রশ্ন উঠছে। এসআইআরটা করলে কিছু মানুষের ভোট বাদ চলে গেল। বাংলাতেও তাই, তার কারণ 24 লোকসভা নির্বাচনে যেখানে 2 লক্ষ প্রায় 22,000 কাছাকাছি ভোট বিরোধীরা পেয়েছিল, সেখানে তৃণমূল কংগ্রেস 2 কোটি, সেখানে 2 কোটি প্রায় 78 লক্ষ ভোট তৃণমূল কংগ্রেস পায়, তাহলে 50 লক্ষ ভোটের হেরাফেরির মধ্যে ক্ষমতায় আসতে পারেনি। তাহলে কি এই ভোটগুলোকেই মূলত বাদ দিয়েই বিরোধীরা ক্ষমতায় আসার জন্যই কি এই এসআইআর? আর আর একটা প্রশ্ন থাকছে, এসআইআরটা মানুষের আতঙ্ক না হওয়ার পেছনে কি কি ব্যাখ্যা দিতে পারেন? দেখুন, হ্যাঁ, এটা হতে পারে। আপনি এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। আমাদের কিন্তু ওই ৫০ লক্ষ ভোটের হেরাফেরিটা কিন্তু অনেক ভোট, অনেক প্রচুর ভোট। আ আপনি যদি আ একেবারে গড় এরিথমেটিক এর দিকেও যদি চান, তাহলে ২৯৫ টা কি ২৯৬ টা কি মেক্সিমাম ৩০০ ভোটের ফারাক থাকলেও আপনি কিন্তু সবকটা সিট হারতে পারেন। তার কারণটা হচ্ছে যে আমাদের ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেমের বে। অর্থাৎ প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে এরিথমেটিক্যালি এটা পসিবল, ম্যাথমেটিক্যালি পসিবল যে আপনার থেকে একটা করে বেশি ভোট পেয়েছে পুরো গোটা পশ্চিমবঙ্গে। ২৯৪ টা থেকে যদি আপনি একটা করে বেশি ভোট পায়, তাহলে কিন্তু আপনি হেরে গেলেন। আর ও কিন্তু ২৯৪ টা সিটই নিয়ে নিল। কিন্তু টোটাল ভোটের কিন্তু হিসেবে দেখা যাচ্ছে আপনি যে প্রথম যে যিনি হয়েছেন কিংবা প্রধান শাসক দল, সে মাত্র ২৯৪ টা ভোটে এগিয়েছে। ফলে ৫০ লক্ষ ভোট কিন্তু অনেক ভোট। হুম? আ ৫০ লক্ষর যে ২ লক্ষ আসে তাতেও কিছু যায় আসে না। মূল বিষয়টা অন্য জায়গায়, যেটা আমি আগে আপনাকে বলছিলাম যে প্রত্যেকটা বিধানসভার হিসেবটা ঠিক কি? এইখানেই হচ্ছে মূল জায়গা যে একটা বিধানসভায় কত ভোটে লিড নিয়েছে। হয়তো একটা বিধানসভায় ৩০,০০০ ভোটের লিড নিয়েছে। কিন্তু অনেক বিধানসভা আছে যেখানে ধরুন ১,০০০ ভোটের নিচে, এই আজকে ৫,০০০ ভোটের নিচে আছে। বিজেপির পক্ষে যদি এই একটা হিসেব পাওয়া যায় যে যেগুলো মার্জিনাল সিট বলা হয়, অর্থাৎ ৫,০০০ ভোটের নিচে যেখানে জয় পরাজয় ব্যবধান ঠিক হয়েছে, সেই জায়গায় তৃণমূলের বিএলএরা কারা এবং সেখানে তৃণমূলের সাংগঠনিক শক্তি বিএলএদের প্রেজেন্সের থ্রু দিয়ে বোঝা যায়। এইটা যদি তারা পায়, তাহলে তাদের পক্ষে অনেক বেশি ভোটের যুদ্ধে নামতে সুবিধা হয়। কোন বিএলএ-কে তাহলে তারা থ্রেট করা যেতে পারে, কোন বিএলএ-কে বিভিন্ন কেস দিয়ে জড়িয়ে দেওয়া যেতে পারে, কোন বিএলএ-কে টাকা দিয়ে ম্যানেজ করে দেওয়া যেতে পারে, এইটা হতে পারে। আর তৃণমূলের কাছেও যদি আবার এই হিসেবটা চলে আসে, তাহলে তৃণমূল এইটা বিজেপির সঙ্গে করবে। ফলে এসআইআর এর কিন্তু এই সাংগঠনিক যে একটা যাচাই করার যে জায়গাটা, এইটা তৈরি হচ্ছে। এইটা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে না। এটা একটা বড় উদ্দেশ্য এসআইআর করা। কিন্তু প্রান্তিক মানুষরা তাদের
তারা তো একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছে। অবশ্যই দুশ্চিন্তার মধ্যে থাকবে। সুরাহার পথ কি হতে? সুরাহার পথ এটাই যে আপনাকে খুব ট্রান্সপারেন্ট ওয়েতে আপনার ভোটার এনুমারেশন ফর্ম ফিল আপ এবং ভোটার আইডি কার্ড করে দেওয়া, এবং সবথেকে যেটা করা যেতে পারে অনেকেই বলছেন যে আধারকে ডেটাবেস করে আপনি যেহেতু আধারটা সব জায়গাতেই এখন ব্যবহৃত হয়, আধারটাকেই ডেটাবেস করে ওটাই আধারের যে ডেটাটা ওটাই একটা ভোটার আইডি কার্ড করে দেওয়া, এবং এবং আধারের ফিঙ্গারপ্রিন্টওয়ালা যে পুরো বায়োমেট্রিক সিস্টেম ফিঙ্গারপ্রিন্টওয়ালা যে ভোটার লিস্ট এরকম করে দেওয়া যেতে পারে। তাহলে তো আর কোনো সমস্যা থাকে না। আপনি যদি আধারের ডেটাটাকে যদি আপনি আধারটা যদি মেনেই নেন এবং আধারটা যদি সব জায়গায় চলছে, আপনি যেখানেই পাসপোর্ট অ্যাপ্লাই করুন, ভোটার আইডি কার্ড অ্যাপ্লাই করুন, ব্যাংক, ফোন, স্কুলে অ্যাডমিশন, চাকরি, পেনশন, আপনার প্রভিডেন্ট ফান্ড, সব জায়গায় যেখানে আধার যখন চলছে তাহলে আধারের ডেটাটাকেই ধরে আপনি ভোটার লিস্ট তৈরি করুন। কেন আবার এদিক ওদিক কটা কার্ড আপনি রাখবেন? একটাই কার্ড করে দিন। সেইটা করা যেতে পারে। সেটা কিন্তু খুব ভাবছেন আরকি। এটা প্রান্তিক মানুষের কথা যেটা বলছিলাম, তারা তো একটা বারবার এই কথাটাই ঘুরে ফিরে আসছে। আমরা অফিস বলুন, পাড়া বলুন, চায়ের দোকানে, মেট্রো স্টেশনে প্রতিটি জায়গায় একই আলোচনা। এসআইআর হলে আমার নামটা বাদ চলে যাবে না তো? এই আশঙ্কা থাকছে। তবে এইটা ঠিক যে আধারটা যেহেতু মান্যতা এখন দিয়েছে, এবং বহু প্রান্তিক মানুষ আছেন যারা প্রান্তিক মানুষদের কাছে আধারটা অন্তত আছে। মানে পরিযায়ী শ্রমিক বলুন কিংবা একেবারে গরিব মানুষদের কাছে আধার কার্ডটা অন্তত আছে। সেইটা আমি মনে করি যে আ যেহেতু মান্যতা দিয়েছে, হয়তো অনেকটা সুরাহা হতে পারে। আরেকটা যেটা একটা ভালো জিনিস দেখলাম সেটা হলো যে আপনার ৯ই ডিসেম্বর পর্যন্ত এই ফর্ম ফিল আপ হবে। কিন্তু ৯ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি ১ মাসের মতো আপনি সময় পাচ্ছেন, যদি আপনার ক্লেমস এবং অবজেকশনস কিছু থাকে সেটা। তারপরে ৩১ জানুয়ারি পর্যন্ত আপনার হিয়ারিং এটা ওটা চলবে। ফলে বিহারে যে সময়টা অল্প দিয়েছিল এখানে কিন্তু একটু সময়টা বেশি পাওয়া যাচ্ছে। ফলে আপনার যদি বাই চান্স কখনো নাম যদি বাদ পড়ে যায় ড্রাফট রোল থেকে, তাহলে আপনি কিন্তু আ আ নতুন করে ক্লেম করতে পারেন কিংবা আপনি অবজেকশন দিতে পারেন যে আমার নাম বাদ চলে গেছে, কিংবা ভোট আপনি নতুন মানে তথ্য দিয়ে, কিংবা আপনি হয়তো ছিলেন না কখনো ওই সময় যখন এসেছিল এনুমারেশন ফর্ম ফিল আপ করে, সেইটা করতে পারেন। সেইটা দেখার যে কারণ ফাইনাল রোলটা কিন্তু আপনার ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক নাগাদ নাকি বেরোবে। এইটুকুনি যতদূর আমি খবর পেয়েছি আরকি। এসআইআর তার নিয়ম মতো করেই হচ্ছে। তবে কোথাও কোনোভাবে যদি আপনি সেই সমস্যায় পড়েন, ইলেকশন কমিশনে যারা আধিকারিক রয়েছেন তাদের সাথে যোগাযোগ করবেন। নির্দিষ্ট আপনাদের জন্য হয়তো পাড়া বা এলাকায় নিশ্চয়ই কমিশনের পক্ষ থেকে ক্যাম্প করা হবে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনি বা আপনার পাড়ার প্রতিবেশীরা প্রত্যেকে এটা কিন্তু নজর রাখবেন। যেদিন বিএলও থেকে যারা আধিকারিকরা আসবেন, সে জানার পরেও যাতে পাড়া প্রতিবেশীকে জানিয়ে দিতে পারে, তাহলে কিন্তু অনেকের ক্ষেত্রেই কাজটা করতে সুবিধা হবে। তার কারণ তারা কখন আসবেন, কোন সময়ে আসবেন সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে কোনোভাবেই আতঙ্কিত হবেন না যে আপনার ২০০২ সালে ভোটার লিস্টে নাম ছিল না বলে আপনি ২০২৬ ভোট দিতে পারবেন না বা আপনার নাগরিকত্ব থাকবে না। ফলে এটা প্রতি ২৫ বছর অন্তর বা ২০ বছর বা ২১ বছর অন্তর এটা হয়ে থাকে। ২০০২ এ হয়েছে, ২০২৫ এ হবে, আবার ২০৫০ সালে গিয়েও হতে পারে। তাই এই নিয়ে অযথা কোনো টেনশন বা কোনো রকম আতঙ্কিত হওয়ার কোনো কিন্তু জায়গা নেই। আইন আপনাদের সাথে আছে। প্রয়োজনে আইনের দ্বারস্থ হবেন। হয়তো সুরাহা সেইখান থেকে পেতে পারেন। আজ এই পর্যন্তই। অবশ্যই চোখ রাখুন। পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে সরাসরি হাজির হয়ে যাব আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়।